সেই 1971 সাল থেকে জামায়াত ইসলাম। তো সেই হোগা মারায় আর একটু ঠেলার বেশি করে একটু স্যাপ দিয়ে একটু বেশি করে ঢুকাই দিল, এই আর কি। আসলে কথা প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে আমরা বা টিটু বা অন্যরা কিছু স্ল্যাং ব্যবহার করে। পরিস্থিতি এমন যে মানে ডিকশনারি তার এমন কথা নাই যেগুলো বললে ক্ষোভ প্রকাশ করা যায়। অনেকে আমাকে বলবেন যে এই ঘটনা অনেকে লিখেছে যে আমরা স্ল্যাং কি করবো ভাই, ওই বুদ্ধিজীবীদের মতো কথা বলে বলে তো কোনো কাজ হয় না, তাই আমরা বাধ্য হই। যদি এটা উচিত না, কোনো সন্দেহ নাই, বরং আমরা যা যা ব্যবহার করতে চাই সেগুলো তো আমরা পারি না, চাইলেও পারবো না। আমরা অনেক চেষ্টা করি, কিন্তু তারপরেও বাধ্য হই আমরা এগুলো কথা বলতে, আমরা বাধ্য হয়ে যাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে যেটা আপনি শিরোনাম দিয়ে শুরু করেছেন, যে আপনি শুরু করেছেন, সেই প্রশ্নটা আপনাকেই এবার করি। দর্শকদের কাছে আপনি জানতে চেয়েছেন যে সে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন ঘোষণা দিয়েছেন, এই ব্যাপারে জনগণের মতামত জানতে চেয়েছেন যে কিভাবে আসবেন বা কি করতে পারে। একজন আমাকে বলেছে যে রোডে না, তিনি বিমানেই আসবেন, বলতেছে যে ভারত নাকি তাকে বা কোনো দেশ সরাসরি কোনো বিমানেই তাকে না, এটা কি সম্ভব? এটা আপনি কি মনে করেন? কারণ এয়ারপোর্ট তাকে ক্লিয়ারেন্স না দিলে তো বাংলাদেশ সরকারের বিমান মানে এভিয়েশন যারা আছে তারা সিগন্যাল না দিলে তো আপনি কোনো এয়ারপোর্টে নামতে পারবেন না। হেলিকপ্টার যে কোনো জায়গায় নামানো যায়, কিন্তু বিমান তো নামানো যায় না। তো আমার কাছে মনে হয় যদি এটাও ঘটে সেটা তো হেলিকপ্টার দিয়ে হবে, কিন্তু বিমানে কি সম্ভব? তো শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে বা শাহ আমানত বিমানবন্দরে নামা সম্ভব? দেখেন, প্রথম কথা হলো গিয়ে উনি ভারতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি ভারতে আছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে কথার কথা, আমরা যদি ধরে নিই শেখ হাসিনা অপরাধী, তো শেখ হাসিনা যে অপরাধী তাকে তো বাংলাদেশ সরকারেরই উচিত হবে ট্রাভেল পাস দেওয়া। বিচার করবো, তাহলে তুমি তার ট্রাভেল পাস দিবা না? এখন ট্রাভেল পাস না দিলে তো ওখান থেকে ধরেন ইমিগ্রেশন, তো এই ধরেন ইমিগ্রেশন পাশে একটা জায়গা আছে, ওপাশে একটা, ধরেন যদি আমরা ল্যান্ড বর্ডারের কথা চিন্তা করি, তাহলে সে বুড়িমারি দিয়ে ঢুকবে, ঢুকে ওখানটা পার হয়ে তারপর এখানে। আর এই যে জায়গাটা, ল্যান্ড জিনিসটা আর এয়ারপোর্ট জিনিসটা তো এক না ভাই। এয়ারপোর্টের ব্যাপারটা ল্যান্ডের জিনিসটা এক না। এখন এখানে যদি বাংলাদেশ সরকার তারে আনবে, যদি পাস না দেয়, ট্রাভেল পাস না দেয়, তাকে আসার, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনাকে যে তার ভয়ে সরকার কাঁপে, থরথর করে কাঁপছে, তার কারণে তাকে ট্রাভেল পাস দিবে না। স্বাভাবিক। এটা নিশ্চিত থাকেন যে যখন শেখ হাসিনা এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে আসবো, এটা ধরে নিলাম উনি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে, তাতেই ওদের কাপড় ভিজে গেছে, হাগা ছুটে গেছে, পাতলা পায়খানা ছুটে গেছে, পাতলা পায়খানা ছুটে গেছে। এখন যখন আর একটা দেশ, ভারত আর একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ যখন এখানে আসবে, তখন তো একটা ট্রাভেল পাসের একটা ব্যাপার থাকবে। শেখ হাসিনা কিন্তু বন্দি বিনিময় চুক্তি যে দুই দেশের সাথে আছে সেই হিসেবে কিন্তু আসছে না, সেই সুযোগ নেই। যদি আসে তাহলে ওইখানে শেখ হাসিনাকে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে ওই জায়গা থেকেই তাকে বর্ডারে এনে এইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। আপনার কি মনে হয় সেইটা করবে শেখ হাসিনার সাথে? এত সোজা, এত সোজা। এখন যদি তারেক রহমান সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু না করে, তাহলে বুঝতে হবে তারেক রহমানের পাতলা পায়খানা যে শুরু হয়েছে, পাতলা পায়খানা এখনো বন্ধ হয় নাই। এই যে আমাদের একজন দর্শক ছোট্ট একটা মানে মন্তব্য করেছে, তিনি প্রশ্ন করেন নাই যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, মানে রাজনীতির এবং সবকিছুই আমাদের নষ্ট। এটা ভবিষ্যৎ প্রজন্মের নষ্ট কিছু হয়তো বলতে চেয়েছে, লেখা শেষ করে নাই, অথবা বলতে চেয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নষ্ট হয়ে গেছে। তো এই ভাষাগুলো দিয়ে কি আপনার কি মনে হয় যে আমরা আবার সে ফিরে আসবো বা আসতে পারবো, বা আসলে কিভাবে আমরা আবার স্বাভাবিক সেই 70 দশকের 90 দশকের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সেটা কি বাংলাদেশে ফিরে আসবে মনে হয় আপনার? 52 আর 47 48 আন্দোলন, ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, এগুলো কি আসবে, ফিরে আসবে মনে হয় আপনার? সম্ভব? দেখেন ফরিদ ভাই, আপনি তো নিজে একজন ভাষাবিদ, আপনাকে আর কি বলবো, ভাষা পরিবর্তন হয়। ভাষা একটি সবচাইতে বেশি পরিবর্তনশীল, একটি কালচারাল যে অংশটি বেশি পরিবর্তিত হয় তার মধ্যে অন্যতম ভাষা। বাংলাদেশের প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার একটি উচ্চারণ বদলে যায়, উচ্চারণ পার্থক্য, একই শব্দ উচ্চারণ বদলে যায়। 52 আর আপনার বর্তমান সময়, এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার পার্থক্য কত? 70, প্রায় 70 এর কাছাকাছি বছর। তো এই টাইম ফ্রেম, এবং প্রতি এক দশক পরপরও ভাষার মধ্যে নতুন শব্দ যুক্ত হয়, শব্দ বাদ পড়ে যায়, এবং কিছু শব্দের অর্থগত পরিবর্তন হয়। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আতেল শব্দ কিন্তু অত্যন্ত উচ্চমার্গীয় একটি শব্দ। আতেল যদি কাউকে আগে আতেল বলে যাকে পরিচয় করিয়ে দেওয়া হতো, সম্মানী ব্যক্তি, বোধ জ্ঞান, মানে তার অনেক বেশি বোধ আছে, বা সে অনেক ভাবুক, বা তার সে ধরেন আপনার কিভাবে বুঝাবো আপনাকে, সে স্বাভাবিক মানুষের থেকে তার রুচিবোধ একটু ভিন্ন, এই হিসেবে কিন্তু আতেল শব্দটা ব্যবহার করা হতো। আর এখন সেই আতেল শব্দটি ব্যবহার করা হয় নেগেটিভ অর্থে। আবার ধরেন গন্ডগ্রাম শব্দটার অর্থ কিন্তু বড় গ্রাম। এবার সেই গন্ডগ্রাম হয়তো হয় সেই গন্ডগ্রামের ছেলে, মানে এখন কিন্তু ব্যাপারটা এটি নেগেটিভ হয়ে গেছে। এখন
যে বিষয় সেটি হলো গিয়ে এটি হচ্ছে আমি আপনাকে এতক্ষণ যে পরিবর্তনগুলো বললাম এই পরিবর্তনগুলো হয়েছে স্থান, কাল, পাত্রের কারণে। ইচ্ছা করে পরিবর্তন হওয়া যেই ভাষা যেখানে হচ্ছে গিয়ে একজন যার কি বলে কাজী নজরুল ইসলামের পাশে যাকে মব করে যাকে শোয়ানো হয়েছে তার যে ভাষাগুলো সেই ভাষাগুলো আমরা শুনেছি এবং আপনি নিশ্চয়ই মনে আছে ওই যে একটা ড্রাগ এডিক্টেড মেয়ে আমাদের ফজলু ভাইকে নিয়ে কি ধরনের মিছিল দিল বিশ্রী কথা বললো এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা রাজনৈতিক দলে কিন্তু এন্ট্রি করাইছে সেটি হচ্ছে জামায়াত ইসলাম। এটি কিন্তু বিএনপিও এই শব্দ আনে নাই, আওয়ামী লীগও কিন্তু এই শব্দ আনে নাই, জাতীয় পার্টিও আনে নাই, কমিউনিস্ট পার্টিও আনে নাই। এই শব্দ যুগল এই ভাষা এই শব্দগুলো হচ্ছে গিয়ে আপনার জামাতের নামক এই যারা বাংলাদেশের চিরসত্যি রাজনৈতিক দলটি তারা এটি এনেছে। তবে আমি মনে করি বাংলাদেশের যে সামনের যে রাজনৈতিক পট পরিবর্তন হবে এই যে একটি সুনামি হবে তাতে জামাত বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে এবং এই যে অপসংস্কৃতি অপকালচার রাজনীতিতে যেটি ঢুকেছে এটি আর বাংলাদেশে থাকবে বলে আমার মনে হয় না। এই যে একটা কমেন্ট এসেছে দর্শকদের থেকে, আমি যদি কমেন্টটা আরো 10 মিনিট পরে দেখাতে চেয়েছিলাম কিন্তু আগেই দেখালাম, কারণ এটা খুবই জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন তিনি অভিনেতা হিসেবে, আবৃত্তিকার হিসেবে, নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে, সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে এই যে আসাদুজ্জামান নূর, তার ভিডিওটা তো দেখেছেন যে কিভাবে তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায় একটা মানুষ। এই যে জামাতেরা শিবিরেরা এইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে এই আপনি যেটা একটু আগে বললেন যে একটা সময় আসবে এরা পালাবার পথ খুঁজে পাবে না এবং এরা নিঃশেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই নূরের ভিডিও, এই যে আসাদুজ্জামান নূরের যে ভিডিওটা এসেছে এই ব্যাপারে যদি একটু একেবারে সংক্ষিপ্ত বলতেন, যদি আপনি বলে দিয়েছেন জামাতের কি বলে, কিন্তু আমরা এটা কিন্তু আমাদের ব্যর্থতা যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ ছিলাম না বলে আজকে এটা করার সুযোগ পেয়েছে এই স্বাধীনতা বিরোধীরা। প্লিজ দেখেন, জামায়াত ইসলাম আগস্টকে কেন্দ্র করে বা জুলাইকে কেন্দ্র করে যেই হত্যার সংস্কৃতি চালু করেছে এবং যেই ঘটনাটি করেছে এর ফলে বাংলাদেশে অনেক কিছু করতে মানুষ ভয় পাচ্ছে। যেমন আমাকে একজন ফোন করেছিল, বাংলাদেশের একজন লেখক কবি, ফোন করে এসে খুব আফসোস করলো যে কাজী নজরুল ইসলামের পাশে সে এরকম উল্লেখ করছে যে বাংলাদেশের একজন জাতীয় জারজ, মানে জাতীয় জারজ বলতে সে তার জন্ম পরিচয় নিয়ে বলে নাই, সে রাজনীতিতে জারজ, রাজনীতিতে সে একটি জারজ এন্টিটি, তাকে ওইখানে মপ করে ওইখানে দাফন করা হলো। এটা নিয়ে সে আমার সাথে কথা বলছে। তখন আমি বললাম যে আপনারা কয় হাজার লেখক কবি সাহিত্যিক ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ ওখানে দাফন করা যাবে না। তখন সে যেটা বললো যে আসলে এটা কতটা সম্ভব ছিল, আমাদেরও তো মেরে ফেলতো। আমি বলছি যে এখন মানে যদি মেরে ফেলতো তাহলে আপনারা হয়তো মৃত্যুর ঝুঁকিটাই আপনাদের নিয়ে গিয়ে ওখানে এটা আটকাতে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই মানে ফিজিক্যালি না গিয়ে লিখিত ভাবেও কিন্তু করা যেত, কেউ কোনো প্রতিবাদ করে না। প্রথম আলোর মতো এই যে দালাল একটি পত্রিকা, এই দালাল পত্রিকাটি একটা বারের জন্য একটা কোথাও কিছু লিখেছিল যে আসলে ইসলামের পাশে কি করে তাকে খবর দেয় অর্বাচীন এই মাদ্রাসা পাশ একটা গুয়ের দলা কি যোগ্যতায় ওখানে যাবে? স্যার ডক্টর হুমায়ুন আজাদকে বুদ্ধিজীবী গুরুস্থানে খবর দিতে দেয় নাই না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি ছাত্র তাকে খবর দিতে দেয় নাই সেখানে, অথচ একটি গুয়ের দলা, একেবারেই একটা টাটকা গুয়ের দলা। একজন দর্শক প্রশ্ন করেছে, টিটু ভাই আপনার বিস্ফোরা বইটা ইংরেজি অনুবাদ করতে চাই, আপনার অনুমতি চাই। ধন্যবাদ। আমি সেই দর্শককে আমি আগে বলে নেই, সাইফুল বাতিন টিটু তার বইয়ের কপিরাইট মুক্ত করে দিয়েছে, আপনি অনুবাদ করতে পারেন। জি টিটু আপনি বলেন। না, বিস্ফোরা অনেক আগে ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। তারপর আপনারা যদি কেউ করতে চান করে আপনার মতো করে আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় করতে পারেন, টিটুর এই ব্যাপারে কোনো কপিরাইট নাই। ইংরেজির ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। কেন বক্তব্য আছে? কারণ ধরেন যে ইংরেজিতে অনুবাদ এখন হয়েছে সেই ইংরেজি অনুবাদ আমি পড়েছি, তো সেটা আসলে প্রথমত তো একজন লেখক হিসেবে আমার দায়িত্ব যে ওটি সঠিক অনুবাদ হয়েছে। আপনারা যারা তার কাছে কপি পাঠাবেন, অনুবাদ করতে কপি পাঠাইতে হবে, কনফার্ম করতে হবে অবশ্যই। অলরেডি ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে, ভালো অনুবাদ হয়েছে। এই যে একজন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে যারা যে ভাষার যোগ্য তাদের সেই ভাষা প্রয়োগ করলে জোশ আসে না, কিন্তু আমরা এটা করতে চাই না, আসলে করতে চাই না। যে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, আসলে আমরা প্রিয় দর্শক আমরা এই দেশের ভবিষ্যৎ যাতে অন্ধকারকে এই দেশের অন্ধকারকে ঠেকানো যায়, ভবিষ্যৎ অন্ধকার সেই ঠেকানোর জন্য আমরা কথা বলি, চেষ্টা করে যাই। আজকে আমাদের যে আয়োজন কোনো ব্যক্তি গোষ্ঠী দলের পক্ষে না, যদি অনেকে মনে করেন আমরা সেই দাবি করি না। আমরা চাই হ্যাঁ আমাদের একটা পক্ষ আছে, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের প্রশ্ন। এই ব্যাপারে আমরা ছাড় দিতে পারবো না, এই ব্যাপারে আমরা স্পষ্ট। বাংলাদেশের সরকারি দল বিরোধী দল দুই জায়গাতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকবে, এটা আমাদের কেবল দাবি নয়, এটা আমাদের লক্ষ্য। আমরা এর জন্য আন্দোলন করব। কোন দল আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতা আপনার এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে আমাদের বক্তব্য আপনার পক্ষে মনে হবে। যখনই আপনি মনে করবেন সাইফুল বাতিন টিটু ফরিদের বক্তব্য তো আমাদের পক্ষে না, তার মানে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে না। আমরা এটার বক্তব্য আমাদের পরিষ্কার। জি, এটা কেন বললাম, অনেকেই মন্তব্য করে ভিন্নভাবে, তার নেতিবাচক শব্দ উচ্চারণ করে। আমরা তো বাংলাদেশের পক্ষে, আপনি বাংলাদেশের পক্ষে হন তাহলে আমাদের কথা আওয়ামী লীগের পক্ষে মনে হবে না। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে আমাদের বক্তব্য আর আপনাকে মনে হবে না আমরা আওয়ামী লীগের পক্ষে। আপনি তো নিজে মুক্তিযুদ্ধের পক্ষে না, ৭২ সংবিধানের পক্ষে, আওয়ামী লীগের। আচ্ছা একটা জিনিস বলে যে কবি কি যেন মোহন কি রায়হান নাকি মোহন রায়হান, লাল বদর রায় দাবরাইলো, তিনিও লাল বদর।
এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এবং সে নিজেকে বলল আমি শেখ মুজিবকে শেখ মুজিব বলি না। তিনি শুধু এটাই বলা বাদ রাখছেন যে আমি তো গোলাম আজমকে নেতা মানে, এটা বলা বাদ রেখেছে। মানে কিরকম একটু, আর দেখেন লাল টুপি লাল পরে আসে, একবার কয় জাসদ ইনু, কমরেড ইনু আওয়ামী লীগে যোগ দিয়েছিল, বিরাট অন্যায় হয়ে গেছে। কিন্তু এখনকার কমরেডরা যে জামাতের সাথে বসে এখন তিনি লজ্জা পান না। কিন্তু কমরেড ইনু আওয়ামী লীগের সাথে ঐক্য করেছেন, এর জন্য কিছু লাল বদরের বেয়া যায় গোসা, তার জন্য তারা জাসদ ছেড়ে দিয়েছে, কেউ বাসদ ছেড়ে দিয়েছে, কেউ বামপন্থী রাজনীতি ছেড়ে দিয়েছে। কিন্তু সেই বামপন্থীরাই কিন্তু জামাতের পাশে বসে। কি হাস্যকর ব্যাপার! মানে শেখ হাসিনা পাশে বসলে ওইটা বেজায় খারাপ, কিন্তু গোলাম আজমের পাশে, গোলাম আজমের দল নিজামীর দল, সেই রাজাকার আল বদরের দলে পাশে বসলে কোনো ইজ্জত জানা, এটা কোনো সমস্যা না। মানে আমাদের দেশের যে বামপন্থীদের, এদের কি আকল কি আসলেই শেষ হয়ে গেছে? নাকি এরা ওই যে শুনি যে বামপন্থীরা নাকি, আমিও একদা বামপন্থী রাজনীতি করেছি, তার মানে যে গাঁজা তো সবাই খায় না, কিন্তু অধিকাংশ যে খায় সেই জন্য কি তাদের মাথা নষ্ট হয়ে যায় কিনা আমরা তা জানি না। আপনি ওই কবি বর্জের সেখানে কবিতা পাঠ করতে গেলেন, এই ব্যাপারে কিছু কি বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি আপনাকে এখন ছোট্ট কয়েকটা প্রশ্ন নিব, তারপরে দর্শকদের প্রশ্নে আমরা চলে যাবো। জি প্লিজ। দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে মোহন রায়হানের সাথে যা হয়েছে সেটা তার যা প্রাপ্য তার থেকে কম দিয়েছে। কম দিয়েছে, ইয়েস। ঠিক আছে? তার যা প্রাপ্য তার কম দিয়েছে। কারণ এরকম তো অনেক মোহন রায়হান আমাদের চোখের সামনের মোহন রায়হান হচ্ছে গিয়ে লালবাদর হয়েছিল। খুব আফসোস কথাটি এখানে বলতে হয়, সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় রাহুল আনন্দ দা। রাহুল দা যে এই টেকনিক তবে এখানে আসলে একটা ব্যাপার কি, এই সফলতাটা কিন্তু আসলে জামাতের। জামাত গল্পটাকে এমন ভাবে সাজায়, দেখেন এটা তো শুধু জামাতের একার সাজানো গল্প না। জামাত সাজিয়ে এই যে পুরো জুলাইয়ের যে গল্পটা, সেটির সাথে জামাত ছিল, ডক্টর ইউনুস, আপনি এই যে বলছে যে বিদেশি লবিস্ট আমরা নিয়োগ করছি, এই লবিস্টের কাজ কি ছিল? নানা রকম বুদ্ধি বলছে যে তারা বিদেশি লবিস্ট নিয়োগ করেছে, তারা সব এগুলো তো বিভিন্ন বুদ্ধি দিয়েছে। এবার সেটা জামাত বুদ্ধি গ্রহণ করেছে। জামাতের নিজস্ব তো ধরেন শয়তানি বুদ্ধি তো আছেই, তাদের জন্মই হচ্ছে গিয়ে শয়তানের গুয়ের মধ্যে। হ্যাঁ, শয়তানের গুয়ের মধ্যে জামাতের জন্ম। তাদের এই শয়তানি বুদ্ধি আছে। অমুক প্রথম আলোর আরেকটা জামাতি প্রতিষ্ঠান প্রথম আলো, তাদের তাদের একটা ইয়া আছে। তো এই নানা সংস্থার, নানা প্রতিষ্ঠানের, নানা ব্যক্তির যে এই যে চক্রান্ত, এই চক্রান্তে আসলে অনেকেই বুঝে না বুঝে পা দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে গিয়ে মোহন রায়হান, এবং একজন হলো কি ধরেন আমাদের রাহুল আনন্দ। তবে কেউ এখানে বাঁধনকে আনবেন না, বাঁধন কিন্তু ছাত্রী সংস্থারই মেয়ে। কারণ হচ্ছে গিয়ে সে পুরো একদম প্রকাশ্যে লাইভে এসে টেলিভিশন বলেছে যে আমার জামাতকে ভালো লাগে। হ্যাঁ, বলে ফেলেছে। সেটা এমন না যে কোনো এআই দিয়ে বানানো ভিডিও বা কোনো এরকম না, তার জামাতকে ভালো লাগে। বাঁধন, আমি যেহেতু মিডিয়া টেলিভিশনে কাজ করেছি, চাকরি করেছি, বাঁধনের মতো একটা মেয়ে, মানে জামাতের এই উইংও আছে, আছে, আবার জামাতের সমকামী উইংও আছে। আপনি ভাবতে পারেন, জামাতের একটা সমকামী উইংও আছে। ইন্টারেস্টিং। আপনি মানে আমি বললাম না যে এ হচ্ছে জামাত হচ্ছে সেই কোকিল যে বাসা পেলেই সেখানে ডিম পাড়ে আসে। সে সব কোকিলের বাসায় ডিম পাড়ে আসে, সব কাকের বাসায় ডিম ছেড়ে আসে, সব কাকের বাসায় ডিম পাড়ে আসে, রাইট, সব কাকের বাসায়। সুতরাং এটা এইরকম মোহন রায়হান একজন আর দুজন নাই, আরো বহুত মোহন রায়হানকে ধৈর্য পারানো হবে। হ্যাঁ, এই যে এরাই পারাবে। এই যে ধরেন আমাদের মধ্যে কিছু লেখক, কবি, সাহিত্যিক, এদের সম্পর্কে খার আছে, খার পর্যন্ত এদের সম্পর্কে আমাদের খার আছে। তো আমরা ধরেন বলি মনে মনে বা ফেসবুকে যে অমুক খালার পালা তোরে পাইয়া লই, তখন বা অনেক স্ট্যাটাস দেয়, তখন আমি বলি ভাই থাম, তোর কিছু করা লাগবে না, তুই আগেই পাবি না। যেমন এই যে মোহন রায়হান, তার একটা সিম্পটম আমরা দেখলাম। হ্যাঁ, মোহন রায়হান তার একটা সিম্পটম। বা ধরেন আমার খুব কষ্ট লেগেছিল যখন আমি দেখলাম রাহুল আনন্দ তো তোকে আমি আজকে থেকে চিনি, রাহুল আনন্দ চিনি আমি আগামী বছর 20 বছর হবে। আগামী বছর রাহুল আনন্দের সাথে আমার পরিচয়, বিড়ি খাওয়া, চা খাওয়ার, আগামী বছর 20 বছর হবে। 2007 সালে আমার প্রথম রাহুল আনন্দের সাথে পরিচয়। কেন পরিচয় সেটা আমি বলি। আমি প্রথম নাটক সিনেমায় কাজে ঢুকি অনিমেষ রাইসের হাত ধরে। অনিমেষ রাইস ছিলেন প্রাচ্য নাটের, রাহুল আনন্দ প্রাচ্য নাটের। অনিমেষ রাইস ঢাকার বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্ট, রাহুল আনন্দ চারুকলার স্টুডেন্ট। আমরা একসাথে অনেক গানের আড্ডায় গেছি, অনেক রাহুল আনন্দের নাটক দেখেছি। রাহুল আনন্দ জানি না এখন আমাকে কতখানি কিভাবে রিকগনাইজ করবেন, কিন্তু এই রাহুল আনন্দ, একটা ঘটনা বলি, না এটা বলবো না, এটা বললে অনেক নাম সামনে চলে আসবে, অনেক চলে আসবে, আমি পার্সোনালি বলতে চাই না। কিন্তু রাহুল আনন্দ দাদা, উনি যখন এই লালবাদরদের সাথে মিললেন, খুব ব্যথা পেয়েছিলাম ভাই, খুব ব্যথা পেয়েছিলাম। ধরেন আর অন্য 10টা লোক রাহুল আনন্দ মানে যাওয়া আর রাহুল আনন্দের যাওয়া কিন্তু এক না, অনেক বড় পার্থক্য আছে। সেই রাহুল আনন্দ যখন গিয়েছে খুব ব্যথা পেয়েছি। আর রাহুল আনন্দের সাথে যেটা আবার হয়েছে সেটা তার থেকেও বেদনাদায়ক। রাহুল আনন্দের বাড়িতে যে আগুন দিয়ে দেওয়া হয়েছে সেটা তার থেকেও বেদনাদায়ক। রাহুল আনন্দের যে বিচ্যুতি ঘটেছে সেটার বড় বেদনাদায়ক, সেটার থেকেও বড় বেদনাদায়ক যেটা রাহুল আনন্দের সাথে করেছে। তো এইরকম মোহন রায়হানরা এরকম ঘাটে পথে বহুত ঘটনা ঘটে। আচ্ছা, আপনাকে এবার একটু জাতীয় তারেক ভাই, আর আমরা অনুষ্ঠানের শেষের দিকে
জাতীয় ভাইয়া নিয়ে একটু কথা বলবো। তিনি প্রস্তাব করেছেন, বিদেশিদের আহ্বান জানিয়েছেন যে তার দেশে বাংলাদেশে যেন বিনিয়োগ করে। তারা আহ্বানে কি কেউ সাড়া দিবে আপনি মনে করেন? এটা মানে যার লবণ জ্ঞান আছে, লবণ জ্ঞান বোঝেন তো নিশ্চয়ই আপনি। না বুঝি মানে কাণ্ডজ্ঞান আরকি। না, লবণ জ্ঞান কাণ্ড জ্ঞানের থেকেও কম। তাই নাকি? লবণ জ্ঞান কথাটা আমার বাবা বলতো যে এক হাতে লবণ আঙ্গুলের মাথায় নিয়া জিহ্বায় দিলে যে বুঝতে পারে যেটা লবণ, তাকে বলে লবণ জ্ঞানী। লবণ জ্ঞান যারা আছে তারা বাংলাদেশে মানে ইনভেস্ট করবে বলে মনে হয় না। আপনার এই যে কি বলে আপনার নোবেলের শান্তি পাওয়া, শান্তিতে নোবেল পাওয়া বা নোবেলের শান্তি পাওয়া, সেই লোক ভাড়া করে আনলো একজন। জামাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল টিটো ও শেখ ফরিদ। আশিক চৌধুরী না আকাশ চৌধুরী, তাকে ভাড়া করে আইনা 2 পয়সা এখানে ইনভেস্ট করাইতে পারলো না। 2 পয়সা এখানে ইনভেস্ট করাইতে পারলো না। কারণ হচ্ছে কি এখানকার বাঙ্গু মুমিন বিদেশি কোম্পানি সমানে পোড়ানো শুরু করলো। বাটা, কোকা-কোলা, গাজী ট্যাং তো দেশি কোম্পানি, গাজী ট্যাং বাদ দেন। বিদেশিগুলো পোড়া শুরু করে দিল। কোম্পানির প্রতি তাদের যে খার তারা মিটাইলো এবং সেটি সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। দাঁড়ান, কোন সরকার? যখন সরকারের হাতে সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসার, বিডিআর, বিডিপি সব ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে বসে আছে, বালটাও ছিতে পারে নাই। তো সেই দেশে বিদেশি লোক বাল ছিতে ইনভেস্ট করবে? কেউ কি টাকায় কামড়ায় নাকি পুটকির মতো? এত পাগল তো হয় নাই। এত পাগল তারা হয় নাই। আইনা দেখা মানে বিদেশি ইনভেস্টর। এই যে একজন আপনার সাথে আমাদের সাথে একটা উত্তর দিয়েছেন একজন দর্শক যে বিদেশি বিনিয়োগ বাদ দেন ফরিদ ভাই, দেশি বিনিয়োগ তো আসবে না। খুবই সত্য কথা লিখছে, খুবই সত্য কথা লিখছে। আমার এখন ধরেন বাংলাদেশে কথার কথা, আমার যদি 200 কোটি টাকা থাকতো ইনভেস্ট করার মতো, বাল ছিটতে আমি ইনভেস্ট করতাম, আমি সুইস ব্যাংকে ফেলাই রাখতাম। তাই তো করবে, তারা তো তাই করবে। চাঁদা দেওয়া লাগে, তারেকের চাঁদা দেওয়া লাগে, তারেকের ভাইরে চাঁদা দেওয়া লাগে, অমুকের চাঁদা দেওয়া লাগে। চাঁদাবাদী শুধু নেই তো বাংলাদেশি, যারা বাংলাদেশি মানুষ তারা সেখানে ইনভেস্ট করতে পারতেছে না। আপনি দেখেন না বাংলাদেশের কি অবস্থা হয়। হপায় তো গেল কয়দিন, 6 মাসও তো হয় নাই। 6 মাস হয় না, 4 মাস প্লাস হলো কেবল। এই যে একজন ফাইল লেখছে পাকিস্তান বিনিয়োগ করবে, পাকিস্তানও বিনিয়োগ করবে। ঠিক এত পাগল হয় নাই পাকিস্তান। পাগল হওয়ার না হওয়া বাদ দেন, পাকিস্তানের বিনিয়োগ করার মতো পয়সা থাকা লাগবে না? তার নিজের হোগাই তো কাপড় নাই, খালে আর বিলে। তার অবস্থায় খালে আর বিলে। জি, আমাদের অনুষ্ঠানটা প্রায় 50 মিনিট হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অনেকের কমেন্ট গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। মাশাআল্লাহ, বরাবরের মতো কিছু লাল বদর এবং জামাতি বদর, আল বদর সবাই। না এগুলোর একটা পরিচয় আছে, এগুলোর পরিচয়টা আমি আপনাদের দিই, দিতে পারতেছি না। পড়েছে যাক আমরা সফল। ওই যে আপনার মগবাজার হোটেলে যায় না, হ্যাঁ ওরাই মগবাজার হোটেলে যায়, যেগুলো জন্ম যারা হোটেলে যায়, এই যে আপনি তো ভুল নাম শুরু থেকে বলছেন, কাজী নজরুল বলছেন, এটা আর বলবেন না। গাজী নজরুল ইসলাম ডাকাত বলতে হবে, কারণ সে ডাকাত ছিল। গাজী নজরুল ইসলাম ডাকাত। তো সেই গাজী নজরুল ইসলাম তো কন্ডম ব্যবহার করা হারাম, এটা আপনি জানেন না? রাইট, ওরা তো ব্যবহার করা হারাম। ওগুলো তো পয়দা তো হবে, কোনো না কোনো পয়দা হবে। এগুলো এখানে আসেন ইয়ে করতে। আপনারে একটা গল্প বলি, এই গল্পটা শোনেন। গল্পটা ইন্ডিয়ার। গল্পটা হলো গিয়া ওই মানে একজন আপনার সীমান্ত রক্ষী জওয়ান বাড়িতে যাচ্ছিল, তো তখন সীমান্ত রক্ষীর সাথে একজন পুলিশের বৎসা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে। তখন ওই সীমান্ত রক্ষী, তার বয়স অনেক, 55-60 এর কাছাকাছি বয়স, রিটায়ার করবে কিছুদিন পর। তো পুলিশ তাকে বলতেছে যে, মুরব্বী, শুনছি যে আপনারা সীমান্ত বাঁচানোর জন্য বছরের পর বছর ছুটিতে যাইতে পারেন না, কিন্তু দুষ্ট লোকেরা বলে যে তারপরও নাকি আপনাদের বাচ্চা কাচ্চা হয়। তখন মুরব্বী উঠে বললো যে, বাবা, হয়, 2-1 জনের হয়। সেই সন্তানদের আপনারা কি করেন? তাদেরকে স্বীকৃতি দেন? কথা হচ্ছে কার সাথে? একজন বিএসএফ জওয়ানের সাথে, একজন পুলিশের। হ্যাঁ। তখন ওই মুরব্বী উঠে বললো যে, এরকম 2-1 জনের বাচ্চা কাচ্চা হয়, তারা ছুটিতে থাকে, ক্যাম্পে থাকে বছরের পর বছর, তারপরে 2-1 জনের বাচ্চা কাচ্চা হয়। বলতে সেই বাচ্চা কাচ্চা কি করেন? আমরা এগুলোর পুলিশে ভর্তি করে দিই। মানে পুলিশ গেছিল সে সীমান্ত রক্ষীর পচাইতে, সীমান্ত পুলিশের বাসায়। এবং এই ঘটনা কিন্তু যদিও জোক, কিন্তু এর মধ্যে অনেক অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। এই যে এখানে যারা হচ্ছে গিয়ে মন্তব্য করতেছে, গাজী নজরুল, 15 বছরের কিশোরী, 15 বছরের কিশোরী হোক, 18 বছরের কিশোরী হোক, তারও তো পিরিয়ড হয়। আর নজরুল সাহেবের তো জিনিসপত্র কিছু কিছু 2-1 ফোঁটা পইরা যে তারা তো কন্ডম ব্যবহার করে না। এই সমস্ত সন্তানাদির জন্ম হয়, তারা এখানে এসে ওই কমেন্ট গুলো করে, ওই আলবদররা আইসা কমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখি দুই একটা যদি আমরা দর্শকদেরকে বলে দিই, আপনি কমেন্টগুলো দেখাইতে আগামীকালকে কিন্তু শেখ ফরিদ ভাই, আগামীকাল টিকটক চ্যানেলে আমি থাকতেছি, আপনি বলেন ওইভাবে। শেখ ফরিদ ভাই হচ্ছে কি আগামীকালকে
আমার চ্যানেলের লাইভে থাকবেন। তো আপনারা সেখানে ব্যাট খাইতে চলে আসেন। হ্যাঁ, আপনাদের সেখানে দাওয়াত থাকলো আরকি। তবারক বিলি করা হবে। হ্যাঁ, আচ্ছা অনেকেই বেশিরভাগ আমাদের প্রশংসাই করেছে। আবার মোটামুটি ওই যে বলেন পুলিশে যারা ভর্তি হয়, ওইরকম কিছু লোকজন যা তা বলতেছে, বলা শুরু করুক, বলতে থাকুক, খুব ভালো। আমরাও চাই তারা এখানে আসুক, শুনুক, আমরা কি আলোচনা করি। তারাও খুব বেশ তৎপর, কোনো সন্দেহ নেই। বোঝা গেল যে আমাদের কথায় কাজ হয়। তা নাহলে তাই সেখানে পয়সা খরচ করে, সময় নষ্ট করে গালাগালি করতে আসতো না, তাই না? সেটাই। একজনের চমৎকার আপনার কথা লিখেছেন যে, "পাতেন ভাই গল্পটা কিন্তু চরম ছিল। আপনাকে এইজন্য ভালো লাগে।" ওই যে সেই বিএসএফ আর পুলিশের গল্পটা যেটা বললেন। যাই হোক আমরা অনেক আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমাদের দেশ আসলে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের দেশ আসলে অন্ধকারে চলে যাবে। অলরেডি অন্ধকারে আছে, কিন্তু এটাকে আমরা এখনো ওই যে সেই প্রবাদের মতো যে আপনি রেলগাড়িতে যদি ওঠেন, ভুল রেলগাড়িতে, তাহলে যখন বুঝতে পেরেছেন তখনই আপনাকে নেমে যেতে হবে। তা না হলে আপনি আরো দূরে চলে যাবেন, পৌঁছতে আরো দেরি হবে। তা আমরা যত তাড়াতাড়ি সেটা বুঝবো, যারা ভুল ট্রেনে উঠেছিলেন তারা দয়া করে সেই ট্রেন থেকে নামেন। না হলে আপনাকেই ফিরতে অনেক সময় লাগবে এবং তার দেশের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। বাংলাদেশের গণতন্ত্র যদি হুমকিতে চলে যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো ধ্বংস করেই দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এই বাংলাদেশকে যেভাবে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে জামাতের ইচ্ছা করেই। এখন আমি আগে মনে করতাম কি যে এরা যদি মুখে বলে যে এরাই কিন্তু চায় দেশটা জঙ্গিবাদী হোক, এখন বোঝা যায়। তা নাহলে এরা ট্রেনে কথা বলে না কেন? যাই হোক, সুপ্রিয় দর্শক, আবার দেখা হবে টিটুর সাথে। টিটুর চ্যানেলে, সাইফুল বাতেন টিটু। আমার এই চ্যানেলে মাঝে মধ্যেই পাবেন এই যে জিন্দা পীরের মুখোমুখি সাইফুল বাতেন টিটু। ওইরকম সাইফুল বাতেন টিটুর মুখোমুখি হবে জিন্দা পীর। তা আপনারা থাকবেন, ভালো থাকবেন সবাই। শুভ সন্ধ্যা, বাংলাদেশ সময় শুভ সন্ধ্যা। টিটুর সময় কি জানি না, আপনাদের সময় কি জানি না। সবাই